আমি অনিকের কথায় অবাক হয়ে বললাম, মানে? সবাই জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অনিকের দিকে। আপুরাও তাকিয়ে আছে অনিকের দিকে। এরপর অনিক বলে, আচ্ছা আমি কি চোর নাকি যে সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? বাচ্চা ছেলের ওপর এইভাবে তাকালে তো স্টক করে ওপরের টিকিট কনফার্ম করে আসবে। অনিকের কথায় সবাই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে যার মতো খেতে লাগলো। তারপর আবার অনিক বলে উঠলো, কিরে, কার বাচ্চা তোর পেটে? কার সাথে আকাম কুকাম করে পেটে বাচ্চা বাঁধাইলি? অনিকের কথা শুনে সবার খাওয়া অফ হয়ে গেল। আর রাইসা আপু জুস খাচ্ছিল তখন। অনিকের কথায় হেঁচকি দিয়ে উঠলো। আমি অবাক হয়ে অনিককে বললাম, কি বলছিস এগুলো তুই? অনিক বলল, কি আবার বলবো, যেভাবে মেয়ে মানুষের মতো মুখে হাত চেপে ধরে দৌড় দিলি ওয়াশরুমে, আবার বমিও করলি। এখন তো তোর উপর সন্দেহ হচ্ছে আমার ভাই। অনিকের কথার বিষয়টা সবাই বুঝতে পেরে হেসে উঠলো। আমি উঠে গিয়ে অনিককে মারতে লাগলাম। 2-3টা মার দেওয়ার পর অনিক আমার হাতটা ধরে ফেললো। আমার হাত ধরতেই বোঝা যায় আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি। সে আমাকে ধরে এক জায়গায় বসিয়ে আমাকে জিজ্ঞেস করার আগে আমি অজ্ঞান হয়ে পড়ি। চেয়ার থেকে ধরে আমাকে অনেক বাঁচায় পড়ার হাত থেকে। আমার এমন অবস্থা দেখে সবাই খাবার ছেড়ে দৌড়ে আসে আমার কাছে। আপুরা এসে আমাকে ধরে বুঝতে পারে আমার অনেক জ্বর এসেছে। তখন আপুরা কান্না শুরু করে দেয়, আর এটা দেখে অনেক টাসকি খেয়ে যায়। তখন অনিক বলে, এটাও কি দেখার বাকি ছিল? হায় রে মোর খোদা, কি দিন আইলো। অনিকের কথাই কারো কোনো খেয়াল নেই। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ধরাধরি করে আমাকে আমার রুমে নিয়ে এলো। দাদুভাই ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলল। একটু পর ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে আমাকে চেক আপ করে 2টা ইঞ্জেকশন আর ওষুধ লিখে দিয়ে চলে যায়। আর যাওয়ার আগে বলেছেন রাতের আগে জ্ঞান ফিরবে না। আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবে আস্তে আস্তে জ্বরটা ছেড়ে দিবে। খুবই ভালো হবে যদি আমার মাথায় জলপট্টি দেওয়া হয়, আর হাতে পায়ে তেল মালিশ করে দিলে, আর পারলে স্যুপ বানিয়ে খাইয়ে দিলে ঘুমের মাঝে, তাহলে অনেক উপকার হবে রোগীর জন্য। এগুলো বলে ডাক্তার চলে গেল। কথাটা শুনে আপুরা দুজনে মিলেই কিচেন রুমে চলে যায়। একজনের হাতে পানি আর কাপড়, আর অন্যজনের হাতে গরম তেল। দুজনেই আমার পাশে এসে বসে আমার শরীরের ওপর মোটা একটা কম্বল দিয়ে দিল। তারপর একজন জলপট্টি দিয়ে দিচ্ছে, আর একজন হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। এটা দেখে সবাই বাইরে চলে যায়। অনিক মনে মনে বলে, দাল মে কুছ কালা হে। এরপর অনিকও ওদের বাড়িতে চলে যায়। দুপুরে আমার শরীর থেকে কম্বলের নিচ দিয়ে আমার সব জামা কাপড় খুলে একজনে কাপড় দিয়ে গা মুছে দিল। আরেকজন স্যুপ বানিয়ে নিয়ে এসে আমার মাথা তার কোলের ওপর রেখে স্যুপ খাইয়ে দিচ্ছে। স্যুপ খাওয়া শেষ হলে একজন আমার কাছে থাকে, আরেকজন অনিকের বাসায় গিয়ে অনিককে ডেকে আনলো। অনিক কিছু না বলে চলে আসে। এসে দেখে আমি ঘুমিয়ে আছি, সাথে আমার পাশে বসে আছে হাত ধরে রাফিয়া আপু। তখন অনিক বলে, আমাকে কেন ডেকে আনলেন আপু? রাফিয়া আপু বলল, তুই স্বামীর পোশাকগুলো পরিয়ে দে। কথাটা শুনে অনিক বলে, কেন, ও কি পোশাক ছাড়াই ঘুমিয়েছে নাকি? রাফিয়া বলল, হ্যাঁ, আমরা ওর পোশাকগুলো খুলে ওর গা মুছে দিয়েছি। তখন অনিক চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা বাচ্চা ছেলেকে এভাবে অচেতন অবস্থায় পেয়ে আপনারা দুজন ছেলেটার ইজ্জত হরণ করতে পারলেন। রাইসা তখন বলল, এই তুই কোনো কিছু না জেনে এইভাবে চেঁচাচ্ছিস কেন রে? রাফিয়া বলল, কানের নিচে একটা দিলে সব বুঝে যাবি। ওর গায়ে কম্বল রেখে ওর জামা কাপড় খুলেছিলাম। আমাদেরকে তোর মনে হয় নাকি রে? অনিক বলল, না মানে তোমরা যেভাবে বললে ভাবলাম বাচ্চা ছেলেটার আজ বুঝি সব শেষ হয়ে গিয়েছে। রাইসা বলল, হয়েছে, আর বোঝা লাগবে না তোর। রাফিয়া বলল, আমরা বাইরে যাচ্ছি, তুই রাফির পোশাকগুলো পরিয়ে দে। বলেই আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিয়ে তারা বাইরে চলে গেল। অনিক আর কি, সে তার মতো কাজ শুরু করে দিল। কম্বলটা সরিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল অনিক, আর মনে মনে বলল, মাইয়া মানুষ দেখেই বুঝে বেশি, কারণ আমার পরনে এখনো মিনি প্যান্ট পরা ছিল, যা পরা জানেই না। জ্বরের ইঞ্জেকশনের সাথে ঘুমের ইঞ্জেকশন থাকা বিদায় এক ঘুমে রাত 10টা বেজে গেল। রাত 10টার পর আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে সজাগ হয়ে দেখি পুরো রুমে ঘুটঘুটে অন্ধকার। বিছানা ছেড়ে উঠতে গেলে বুকটা খুব ভারী ভারী লাগলো। কি ব্যাপার, এত ভারী ভারী লাগছে কেন? আমাকে কি কেউ কিডন্যাপ করলো নাকি? আবার ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। তখন ভাবলাম আমাকে হয়তো সত্যি সত্যি কিডন্যাপ করেছে, না হলে এভাবে অন্ধকারের মাঝে আমাকে বেঁধে রাখবে কেন? কথাটা ভেবেই জোরে চিৎকার করতে থাকি আমি, বাঁচাও বাঁচাও বলে। আমার চিৎকার শুনে সবাই রুমে চলে আসে। আপুরাও তাড়াতাড়ি রুমের লাইট চালিয়ে দেয়। ইতিমধ্যে রুমের ভিতরে সবাই উপস্থিত হয়ে গিয়েছে। আমি তা দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। আমি তার মানে নিজের রুমেই ছিলাম, তাহলে আমি তখন বিছানা থেকে উঠতে পারলাম না কেন? এদিকে দুই আপুরা বলল। রাইসা বলল, কি হয়েছে স্বামী তোর? রাফিয়া বলল, তুই এইভাবে চিৎকার করলি কেন রে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? আমার এসব কথা শুনতে ভালো লাগছিল না, তাই আমি বলে উঠি, এই পেতনিরা চুপ থাকো। আর আমি একটু আগে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না কেন? আর আলো দেওয়ার সাথে সাথেই বিছানা ছেড়ে উঠতে পারলাম কিভাবে?
আমার কথা শুনে আপুরা বোঝা যায় বিষয়টা কি হয়েছিল। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে কি হয়েছিল জানার জন্য। তখন রাইসা আপু বলে ওঠে, আসলে জেগে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমাদের মনেই নেই। এরপর রাফি আপু বলে, হ্যাঁ, ঘুমের ঘুরে হয়তো আমরা স্বামীর ওপরে শুয়ে পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমরা ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি। রাইসা বলল, কিভাবে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা নিজেরাই জানি না। বিষয়টা সবাই বুঝে যায়। তখন আম্মু বলে, আচ্ছা বুঝেছি, এগুলো বাদ দিয়ে এখন স্বামীকে কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দে। রাইসা বলল, ঠিক আছে। বলেই রাইসা আপু চলে গেল কিচেন রুমে। আমি কিছু না বুঝে সবাইকে বললাম, আমি তো কিছু বুঝিনি, কেউ আমাকে কিছু বোঝাও। রাফিয়া বলল, তুই অসুস্থ স্বামী, তাই এত কথা বলিস না। আমি বললাম, আমি তো ঠিকই আছি। আম্মু বলল, তা তো থাকবেই, যেভাবে রাইসা আর রাফিয়া সারাদিন ধরে সেবা যত্ন করছে। আমি একটু অবাক হয়ে বললাম, মানে কি বলছো তোমরা? দাদিমা বলল, একটু সারা রুমটা চোখ বুলিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি দাদিমার কথা শুনে সারা রুমে চোখ বোলাতে লাগলাম। তারপর দেখলাম এক সাইডে রাখা আছে তেল গরম করা, আর এক সাইডে আছে এক বালতি পানি ভরা, তার পাশেই সোপের বাটি। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলাম এক বালতি পানি, যা দেখেই বোঝা যাচ্ছে আমার মাথায় পানি দেওয়া হয়েছে। এরপর ব্যালকনির দিকে চোখ যেতে নিজের দিকে তাকালাম। তারপর দিলাম এক চিৎকার। সবাই আমার চিৎকার শুনে কানে হাত দিল। তখন অনেক রুমে প্রবেশ করতে করতে বলল, মেয়ে লোকের মতো এভাবে চিল্লাচ্ছিস কেন? নিজেকে কি দ্বিতীয় লিঙ্গের মানুষ হিসেবে প্রমাণ করতে চাচ্ছিস নাকি? আমি কিছু বলতে যাব, তখনই আবার অনেক বলে উঠল, আরে শালা, এত আতঙ্কিত হওয়ার কিছুই নেই, তোর কোনো কিছুই আমি দেখি নাই। কথাটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম আর বুঝলাম পোশাক চেঞ্জ করেছে এই হারামিটা। তারপর আর কি, রাইসা আপু এসে আমাকে খাবার খাইয়ে দিল, আর রাফিয়া আপু এসে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আর ঠিক করা হলো অনিক আজকে আমার সাথেই ঘুমাবে, রাতে যদি আবার জ্বর আসে তাই। শুয়ে আছি আমি আর অনিক। তখন অনিক বলে উঠল, দোস্ত দাল মে কুছ গড়বড় হ্যায়। আমি বললাম, কেমন? অনিক বলল, আমি ঠিক জানি না, তবে 99% শিওর যে তোর মামাতো দুই বোন তোকে ভালোবাসে। আমি বললাম, ধুর, এটা হতেই পারে না। অনিক বলল, যদি হয়? আমি বললাম, আমি শিওর এমন হতেই পারে না। অনিক বলল, তাহলে আমি যা বলবো তুই তাই করে দে। আমি বললাম, কি করতে হবে আমাকে? অনিক বলল, সামনে পরীক্ষা, তাই এখন কিছু করতে হবে না। আমি বললাম, তবে কি? অনিক বলল, পরীক্ষার পর করতে হবে। আমি বললাম, কিন্তু কি করতে হবে সেটা তো বলবি। অনিক বলল, আগে বল, যা বলবো তা করতে পারবি তো? আমি বললাম, বল, কি করতে হবে? অনিক বলল, প্রমিস। আমি বললাম, প্রমিস, এবার বল। অনিক বলল, কিরে, তুইও কি আপুদেরকে ভালোবাসিস নাকি? আমি বললাম, দেখ, এবার কিন্তু লাথি খাবি। অনিক বলল, আরে রাগিস কেন, শোন তাহলে। আমি বললাম, পাগল নাকি, আমি এসব করতে পারবো না। অনিক বলল, তুই কিন্তু প্রমিস করেছিস স্বামী, করতে তো তোকে হবে। আমি বললাম, কিন্তু তোর আন্দাজ যদি সত্যি হয় তাহলে আপুরা আমাকে শেষ করে দিবে, আর তা না হলে ওই গুন্ডি মেয়ে আমাকে কাঁচা চিবিয়ে ফেলবে। অনিক বলল, তেমন কিছু হবে না, চিল কর। আমি বললাম, রাখ তোর চিল, ঘুমাতো। অনিক আর কিছু না বলে তখন ঘুমিয়ে গেল। আমি ওইসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হলো আমার সেই কলেজ লাইফ। এর মাঝে কোনোদিনও প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে আমার একবারও দেখা হয়নি। কারণটা হলো আমার আপুরা। প্রিন্সিপাল স্যারের মেয়ের নাম আফিয়া খান আহি। আহি এখানে থাকে। আমি ওইদিকে যেতে লাগলেই আপুরা এসে আমাকে আটকিয়ে দেয়। বিষয়টা অনেক ভাবায় আমাকে। সেটা হলো, আমি আসার আগে আপুরা প্যান্ট আর টি শার্ট পরে কলেজে আসতো। প্রথম দিনও তাই দেখছিলাম, কিন্তু এখন কিনা তারা লং 3 পিস পরে। আমি এত কিছু না ভেবে পড়াশোনায় মন দিলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে এলো। ভালোই সবগুলো পরীক্ষা দিলাম। ভালোই হয়েছে পরীক্ষাগুলো। পরীক্ষা শেষ হয়ে খালামণিদের বাসায় গিয়ে কয়েকদিন বেরিয়ে আসলাম। সাথে করে আমার খালাতো ভাই আয়ানকেও নিয়ে আসলাম। আয়নের নাকি সেখানে একা একা ভালো লাগে না, তাই আয়ন আমার সাথে আমার কলেজে ভর্তি হলো। আর এটাই হলো যত বিপত্তি, কারণ প্রথম দিন আয়নকে নিয়ে কলেজে আসার সাথে সাথেই গেটে ঠাস। বুঝলেন না তো, চট্টর মারেনি কেউ কাউকে। আয়ন নিচে গিয়ে পড়ে যায়। আহি আর আয়নের ঠোঁট জোড়ায় আহির দখলে। আয়ন বেচারা করে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। বিষয়টি কি হচ্ছে আমরা দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। ঠিক তখনই আহির বন্ধুরা এসে বলে 5 মিনিট নাকি শেষ হয়ে গিয়েছে। আহি আয়নকে ছেড়ে দিয়ে বলে, সরি বেবি, জাস্ট ডিয়ার। আমরা তো প্রায় টাস্কি খেয়ে গেলাম কথাটা শুনে। শুধুমাত্র একটা ডিয়ারের জন্য এভাবে একটা ছেলের ইজ্জতের ওপর হামলা চালানো। আহি চলে যাবে ঠিক তখনই আয়ন বলল, আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল গো, কেউ ওকে ধরো রে। আমার ইজ্জত লুট করেছে এই মেয়ে। এই মেয়েকে আমি ছেলের ভাত খাওয়াবো। কথাটা শুনে আহি আয়নের কাছে এসে বলে, এইভাবে কান্না করে নিজেকে গে প্রমাণ করতে চাচ্ছ নাকি? চারদিকে সবাই দেখছে, একটা কিসের জন্য ছেলে হয়ে কান্না করাটা তোমায় মানায় না।
বাসায় গিয়ে ওটা কেটে ফেলো কেমন? আহির এমন কথা শুনে আয়ন কান্না থামিয়ে চুপ হয়ে যায় আর আমি টাসকি খেয়ে যাই পুরাই। অনিক আর আমি আয়ন কাছাকাছি ছিলাম বিদায় সব কথাই শুনতে পাচ্ছিলাম। আহির চলে যেতেই আমি বললাম, মামা এটা কি ছিল? এটা কি মাইয়া নাকি অন্য কিছু? অনিক বলল কেন? আমি বললাম পুরোই আগুন। তখন পিছন থেকে আমার কান টেনে পেতনি বলে ওঠে, পুরাই আগুন তাই না? ওদের এখানে এখন কোনোভাবেই আশা করিনি, তাই ভয়ে ভয়ে বললাম, আপু তোমরা আসলে যা ভাবছো তেমন কিছুই না। পাশ থেকে আরেক পেতনি আরেক কান টেনে ধরে বলে, কি ভাবছিস আর কি না, ক্লাসে না গিয়ে এসব করে বেড়াচ্ছিস। দুই পেতনির একই কাহিনী। আয়ন এদিকে আপুদের বলে উঠল, আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল, তাহলে আগুন নয়তো কি হবে? আর আমি তো কিছুই করলাম না, সবকিছু ওই মেয়েই করে গেল। আয়নের কথায় আপুরা কান টেনে ছেড়ে দিল। আমি কান ছাড়া পেয়ে দুই হাতে কান নাড়াতে লাগলাম। এরপর আমি বললাম, আজকে আমি নিরীহ অবলা ছেলে বলে আমাকে মারলে তো? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমার বউ আর সতীনকে বিচার দিব। আমার কথা শুনে আপুরা দুজন আমার দিকে কেমন করে যেন তাকালো। এরপর তাকিয়ে বলল, বউ তো দাদিমা। আমি বললাম হ্যাঁ। রাফিয়া বলল, তাহলে সতীনটাকে? আমি বললাম কেন দাদু ভাই? এই কথা শুনে তারা আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। আমি কান নেড়েই যাচ্ছি, এখনো ব্যথা করছে অনেক। অনেক জোরেই ধরেছিল মনে হয়, লেগেছিল হয়তো অনেক, কিন্তু আমি রাগার মতো কি এমন কাজ করেছি? যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এদিকে আপুরা আয়নের কাছ থেকে সবটা শুনে হেসে দেয়। জীবনের প্রথম আপুদের হাসতে দেখলাম। হাসলেও আপুদের সেই রকম লাগে, মনে হয় একই মেয়ে ডাবল পার্ট। চলাচল, পছন্দ, খাওয়া দাওয়া, মারামারি, ঝগড়াঝাটি, হাসি, কান্না সবকিছুই একই রকম, শুধু দুইটি শরীর। এইটুকুই পার্থক্য এদের মাঝে আমি খুঁজে পাই। আচমকা একটা ভয়ানক কাজ করে ফেলি আমি। ওদের গালের মধ্যে যে টোল আছে, সেই টোলের গর্তে আমার দুই হাতের দুই আঙ্গুল দিয়ে স্পর্শ করি, আর সাথে সাথেই ওদের হাসি বন্ধ হয়ে গেল। আমি যে এমন একটা কাজ করব কখনোই কল্পনা করতে পারিনি আমি। আপুদের দিকে তাকিয়ে দেখি দুজনেই লজ্জাবতী গাছের নেই নুয়ে আছে। আমরা তো পুরাই হা। এটাই দেখার বাকি ছিল। আমরা তো ভাবলাম আমার গালে দুইটা চর পড়বে, কিন্তু এটা কি হলো? অনেক বলল, জানিস না, দুজনেই দুই গালে দুইটা চুমো দিল। কি কপাল রে তোর ভাই। আমি বললাম, আব্বে শালা চুপ কর। কই ভাবলাম চর থাপ্পড় দিবে, কিন্তু চুমো দিল দুই গালে দুইটা। আয়ান বলল, আমার মতো তো ঠোঁটে পড়েনি। আমি বললাম, তুই জানিস না? আয়ান বলল, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, সরি জান। অনিক বলল, এই 1 মিনিট, তোদের মধ্যে গে কোনটা? আমি বললাম, গে মানে কি? অনিক বলল, গে মানে হলো গে। গে না হলে একটা ছেলে আরেকটা ছেলেকে জান বলে নাকি? আমি বললাম, হারামি, তোকে তো আজ এটা বলেই আমি আর আয়ন মিলে অনিককে তাড়া করতে লাগলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে আমার আপন গল্পের 2 নম্বর পর্বটা এখানে এন্ড করা হলো। তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ, পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।